ছাদের উপর আমার স্ত্রী পরপুরুষকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। আমার মা স্ত্রীকে খুঁজতে ছাদে এসে এই অবস্থায় দেখে চমকে উঠলেন। মা নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না, এটা কিভাবে সম্ভব? ঘরে স্বামী রেখে স্ত্রী ছাদে এসে পরপুরুষকে কিভাবে জড়িয়ে ধরতে পারে? আমার মায়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে মায়ের কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না। নিজেকে আর ধরে রাখতে না পেরে মা বলে উঠল, বৌমা এসব কি? সাথে সাথে ওরা একজন আর একজনকে ছেড়ে দিল। তুমি বলেছিলে ছাদে কাপড় শুকোতে দিতে আসবে, এই তোমার ছাদে কাপড় শুকোনোর নমুনা। এই ছেলেটাকে। আমার স্ত্রী বিন্দুমাত্র সংকোচ না করে মায়ের মুখের উপর বলল, ও হচ্ছে আমার ভালোবাসার মানুষ বাবু। ছি বৌমা ছি, ঘরে স্বামী রেখে শাশুড়ের মুখের উপর এমন নির্লজ্জ বেহায়ের মতো কথাগুলো বলতে তোমার বুক কাঁপলো না? কেন বুক কাঁপবে? আপনার ছেলেকে বিয়ে করে আমি কি পেয়েছি? না পারছি নিজের সাদাল্লাদ পূরণ করতে, না পাচ্ছি ভবিষ্যতের নিশ্চয়তা। তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে আজ এসব কেন বলছো? আপনার ছেলের কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। আপনার ছেলের যে ইনকাম, ওই ইনকামে তেল আনতে পান্তা ফুরোয়, তাই ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যদি আমার ছেলের সাথে সংসার করতে না চাও তাহলে ওকে ডিভোর্স দিয়ে চলে যাও। তবু আমার ছেলের সংসারে থেকে পরপুরুষের সাথে মাখামাখি আমি বরদাস্ত করব না। ঠিক আছে, বলুন আপনার ছেলেকে আমাকে ডিভোর্স দিতে, তারপর আমি এই বাবুর হাত ধরে চলে যাব। কি বাবু, তুমি আমাকে বিয়ে করবে না? 100% করব। দেখছো না তোমার কথা মতো আমি তোমাদের বাসার ছাদ পর্যন্ত চলে এসেছি। ওনাকে বলো, ওনার ছেলে যদি তোমাকে এক্ষুনি ডিভোর্স দেয় আমি তোমাকে এক্ষুনি আমার বাসায় নিয়ে যাব। বলেই ছেলেটি আমার স্ত্রীকে আবারও জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে আমার মা ওখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, চলে আসলো আমার কাছে। আমি তখন দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। চাকরি চলে গেছে 2 মাস আগে। বেকার মানুষ, কি করব, তাই শুয়ে বসে টাইম পাস করছি। এমন সময় আমার মা এসে বলল, তুই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিস আর ছাদে তোর বউ পরপুরুষের সাথে রঙ্গলীলা করে যাচ্ছে। মায়ের কথা শুনে আমি উঠে বসলাম। কি বলছো মা এসব? তোর বউ ছাদে কাপড় শুকোতে দিতে গিয়ে 2 ঘন্টাও নামছে না, তা দেখে আমি তাকে খুঁজতে ছাদে যাই। ছাদে গিয়ে দেখি তোর বউ অপরিচিত একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পরে ডিরেক্ট বলেছে সে নাকি তো সংসার করবে না, ওই ছেলের সাথে চলে যাবে। মায়ের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। যাকে 5 বছর ভালোবেসে বিয়ে করেছি সে কিনা আমার দুঃসময়ে আমাকে ছেড়ে চলে যেতে চায়। মায়ের কথা আমার বিশ্বাস না করে উপায় নেই, কারণ গতকাল রাতে যখন সে আর আমি শুয়েছিলাম তখন ঘুমের মধ্যে ভুলবশত ওর গায়ের উপর গিয়ে আমার হাতটা পড়ে। সাথে সাথে সে লাফ মেরে উঠে বসে বলল, বেকার মানুষের মাথায় কি এগুলো ছাড়া আর কোনো কিছু নেই? আমার চাকরি যাবার পর থেকে সে আমাকে সহ্য করতে পারে না। তবুও আমি তাকে দুষ্টুমি করে বললাম, আজ কতদিন তোমার সাথে আমার ওসব হচ্ছে না, আজ একটু মন চাচ্ছে। মন চাইতে হবে না, তোমার সাথে ওসব করতে এখন আমার বিরক্ত লাগে। মুখের উপর তার এমন কথা শুনে আমি কিছুটা মর্মাহত হলাম, তাই তাকে আর বিরক্ত না করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। বিষয়টিকে তখন আমি গুরুত্ব না দিলেও মায়ের কথার সাথে এখন মিলে যাওয়াতে আমারও তাকে সন্দেহ হচ্ছে। তাই মাকে বললাম, মিলা এখন কোথায়? কোথায় আবার? ছাদে সেই ছেলেটির সাথে রঙ্গলীলা করছে। মায়ের কথায় আমার মাথায় রক্ত উঠে গেল। তাদেরকে হাতে নাতে ধরার জন্য বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দরজার সামনে আসতে দেখলাম সে দরজা খুলে ঢুকছে। তাকে প্রশ্ন করলাম, কোথায় গেছিলে? কোনো ভনিতা ছাড়াই তার সোজা উত্তর, প্রেম করতে। শুনে মেজাজটা একেবারে বিগড়ে গেল। সাথে সাথে তার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সেও কম যায় না, আমাকে ধমক দিয়ে বলল, আর একবার গায়ে হাত দিয়েছ তো সোজা থানায় গিয়ে মা ছেলের নামে নারী নির্যাতনের মামলা করে দিব। দেখেছিস কত বড় বিয়াদবের মতো তোর মুখে মুখে তর্ক করছে। কোথায় কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে তা না, উল্টো মামলার ভয় দেখাচ্ছে। মায়ের কথার উত্তরে সে বলল, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে বিদায় করে দিতে বলেন। আমার সোজা কথা, আপনার ছেলেকে এখন আমার আর ভালো লাগে না। আমিও বললাম, ডিভোর্স চাচ্ছ? ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে রাখি, তোদের মা ছেলের জীবনকে আমি জাহান্নাম বানিয়ে দিব। বলে এই মিলা চলে গেল। মিলার সাথে আমার ডিভোর্স হয়েছে আজ 7 দিন। এই 7 দিন পর্যন্ত মিলা তার বয়ফ্রেন্ডের বাসায় ছিল। আজ ওরা ছেলেটির ড্রয়িং রুমে বসে ড্রিঙ্কস করছিল। ছেলেটির নাম ছিল বাবু। বাবু বলল, তোমার স্বামী তো তোমাকে ডিভোর্স দিয়েছে, কাবিনের টাকা কি দিয়েছে? মিলা ড্রিঙ্কস করতে করতে বলল, না এখনো দেয়নি। হোয়াট? ডিভোর্স দিবে কাবিনের টাকা দিবে না? সে কি করে হয়? তোমাকে তো আমি আগেই বলেছি আমার ব্যবসা বাণিজ্য বাড়াতে গেলে কিছু টাকা লাগবে। আমি চেয়েছিলাম তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে যে টাকা পাবে সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করব। তুমি এক্ষুনি ওকে কাবিনের টাকা দিতে বলো। বলে বাবু মোবাইলটা মিলার হাতে দিল। মিলা মোবাইলটা নিয়ে আমার নাম্বারে ডায়াল করতে লাগলো। তখন মা আর আমি খাবার টেবিলে বসে খাচ্ছিলাম। মোবাইল বেজে ওঠার কারণে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম একটা অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করে কানে দিতেই মিলা অপর প্রান্ত থেকে বলল,
কি ব্যাপার, কল রিসিভ করতে ভয় পাচ্ছ নাকি? মিলার কণ্ঠস্বর শুনে আমি বললাম, ভয় পাবো কেন? কি বলতে ফোন করেছো বলো। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন কাবিনে কত টাকা লিখেছিল মনে আছে? 10 লাখ। গুড, মনে রাখার জন্য তোমাকে ধন্যবাদ। ওখানে 5 লাখ নগদ আর 5 লাখ বাকি ছিল। আমি তোমার কাছে কাবিনের 5 লক্ষ টাকা পাও না। ওই টাকাটা কখন দিবে? তুমি পরক্রিয়া করে আমার সংসার ভেঙে চলে গেছো। কাবিনের টাকা দিতে হবে কেন? কাবিনের টাকা পাওয়া একজন নারীর প্রাপ্য অধিকার। তুমি সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারো না। তুমি পরপুরুষের সাথে সম্পর্ক না করলে তো আমি তোমাকে তালাক দিতাম না। এখন যেহেতু তুমি স্বইচ্ছায় আমার সংসার ছেড়ে চলে গেছো, তাহলে তোমার সেই কাবিনের টাকা আমি দিতে পারবো না বলে মোবাইলের লাইনটা কেটে দিলাম। মিলাকে মোবাইল রাখতে দেখে বাবু বলল, কাবিনের টাকা কখন দিবে বলেছে? সে মুখের উপর না করেছে। আমি নাকি তোমার সাথে সম্পর্ক করেছি তাই সে কাবিনের টাকা দিবে না। বললেই হলো। ওর থেকে কাবিনের টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। তুমি এক্ষুনি আমার সাথে চলো বলেই মিলা ও ছেলেটি আমার বাসার উদ্দেশ্যে চলে আসলো। আমি আর মা তখন আমাদের ড্রয়িং রুমে বসে ভবিষ্যতে কি করব এটা নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় কলিং বেলের শব্দ হওয়াতে মা গিয়ে দরজা খুলল। সাথে সাথে দেখলাম মিলা আর ছেলেটি আমাদের রুমে আসলো। ছেলেটি সোজা আমার কাছে এসে আমার সামনে সোফার উপর পা তুলে দিয়ে পকেট থেকে একটা পিস্তল বের করে আমাকে দেখিয়ে বলল, সোজা কথায় যদি মিলার কাবিনের টাকা না দিস তাহলে এই পিস্তলের থেকে 2টো গুলি খরচ করে তোরা মা ছেলেকে পরপারে পাঠিয়ে দিব। সত্যি কথা বলতে ছেলেটির হাতে পিস্তল দেখে আমি এবং মা দুজনেই ভয় পেয়ে গেলাম। মিলা বলল, আমি বলেছিলাম না আমি চলে যাবার পর তোদের মা ছেলের জীবন জাহান্নাম করে দিব? সবে তো মাত্র শুরু। কাবিনের টাকা দেওয়ার পরেও তোরা নিস্তার পাবি না। যতদিন বেঁচে আছিস ততদিন মিলা নামের মূর্তিমান আতঙ্ক তোদেরকে তাড়া করে বেড়াবে। এখন কাবিনের টাকা কখন দিবি বল? আমার মা ছেলেটির পায়ে ধরে বলল, বাবা তুমি আমার ছেলেকে মাফ করে দাও। বিশ্বাস করো আমার ছেলের চাকরি যাওয়ার পর থেকে আমরা অনেক কষ্টে আছি। ছেলেটি আমার মাকে পায়ে লাথি মেরে ফেলে দিয়ে বলল, শোন বুড়ি, যদি মা ছেলে বাঁচতে চাস তবে ভালোই ভালোই কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে দে, না হয় আমার পিস্তলের বুলেট থেকে তোরা মা ছেলে কেউ বাঁচবি না। আমার মা তখন আমার সাবেক স্ত্রীর কাছে গিয়ে বলল, মা গো, তুমি তো জানো আমাদের কাছে সহায় সম্বল কিছুই নেই, তবু আমি যেভাবে পারি তোমাকে লাখখানেক টাকা জোগাড় করে দিব। তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও। মায়ের কথা শুনে মিলা হাসতে হাসতে বলল, লাখখানেক টাকা দিয়ে আমাকে ক্ষান্ত করা যাবে না। আমার চাই পুরো 5 লাখ। এখন তো মাত্র মাস্তান লাগিয়ে দিয়েছি, কাল পুলিশও লাগিয়ে দিব। দেখি তোরা মা ছেলে আমার হাত থেকে কিভাবে বাঁচতে পারিস। তার সাথে আসা বাবু নামের ছেলেটি বলল, আজ তোদেরকে 7 দিনের সময় দিয়ে গেলাম। 7 দিনের মধ্যেই মিলার কাবিন নামার 5 লক্ষ টাকা দিয়ে দিবি, না হয় দেখবি এই বাবু তোদেরকে কিভাবে কাবু করে। বলে ওরা চলে গেল। মা বলল, বাবারে, ওই মেয়ে এত সহজে আমাদেরকে ছাড়বে না। কিন্তু মা, আমি এত টাকা এখন কোথায় পাবো? এক কাজ কর, চল আমরা এখন একটা অ্যাডভোকেটের কাছে গিয়ে আইনি পরামর্শ চাই, দেখি অ্যাডভোকেট সাহেব কি বলেন। হ্যাঁ মা, তাই চলো। বলেই আমরা মা ছেলে একজন অ্যাডভোকেটের চেম্বারে আসলাম। অ্যাডভোকেট সাহেব চেম্বারে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছিলেন। আমাদেরকে দেখে মোবাইলের লাইনটা কেটে দিলেন। আমরা মা ছেলে ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমার মা বলল, আমরা আপনার কাছে একটা আইনি পরামর্শের জন্য এসেছিলাম, বলুন কিভাবে সাহায্য করতে পারি। আমার ছেলের বউ একজনের সাথে পরকীয়া করে আমাদের হাতে ধরা পড়ে। পরে আমার ছেলে ওই বউকে তালাক দিয়ে দেয়। এখন ওই মেয়েটি আমার ছেলের কাছে কাবিনের টাকা দাবি করছে। এখন আপনার কাছে জানতে চাই, যেহেতু মেয়েটা অন্য ছেলের সাথে পরকীয়া করে, যার কারণে আমার ছেলে মেয়েটিকে ডিভোর্স দিতে বাধ্য হয়, এখন আমার ছেলের কি কাবিনের টাকা পরিশোধ করতে হবে? অবশ্যই করতে হবে। সাথে সাথে আমি বললাম, আমি তো স্বইচ্ছায় ওকে ডিভোর্স দেইনি, তাহলে আমি কেন কাবিনের টাকা দিব? দেখুন, ডিভোর্স আপনি দেন কিংবা অধিক, কাবিনের টাকা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। আমাদের বর্তমান পরিস্থিতিতে এত টাকা পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব না। এখন কি করতে পারি? কোনো উপায় নেই। ডিভোর্স হয়েছে মানে কাবিনের টাকা মেয়েটির প্রাপ্য। আপনারা যদি কাবিনের টাকা পরিশোধ না করেন তাহলে মেয়েটি আপনাদেরকে জেল খাটাতে পারে। জেলের কথা শুনে আমি এবং মা দুজনেই ভয় পেয়ে গেলাম। মা কাঁপা কাঁপা গলায় বলল, এখন কি কোনো উপায় নেই? মামলা হলে কোর্ট সারেন্ডার করে কিছুদিন সময় নিতে পারবেন, তবু কাবিনের টাকা পরিশোধ করতে হবে। শেষ পর্যন্ত অ্যাডভোকেট সাহেবের সাথে আমরা আরো নানা বিষয়ে পরামর্শ করে ওনার চেম্বার থেকে বিদায় নিলাম। এর কিছুদিন পর একদিন আমি আর মা ড্রয়িং রুমে বসে মিলার কাবিনের টাকার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় আমাদের কলিং বেল বেজে উঠল। আমি দরজার সামনে এসে আইহোল দিয়ে দেখলাম দরজার সামনে 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে। দেখে ভয়ে আমি চমকে উঠলাম। দৌড়ে মাকে এসে বললাম, মা, আমাদের ঘরে পুলিশ এসেছে। নিশ্চয়ই মিলা আমার নামে মামলা করেছে। এখন তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। কথাটা শুনে মাও ভয় পেয়ে গেল। মা কাঁপা কাঁপা গলায় বলল, তো তুই তাড়াতাড়ি কোথাও গিয়ে লুকো, আমি দেখছি। মায়ের কথা মতো আমি লুকোনোর জন্য চলে গেলাম। মা গিয়ে দরজা খুলতেই 2 জন পুলিশ আমাদের ঘরে প্রবেশ করলো। পুলিশ অফিসার সাইফুল বলল, এটা কি মুন্নার বাসা? মা ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? ওর প্রাক্তন স্ত্রী ওর নামে মামলা করেছে, আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। ও কি বাসায় আছে? শুনে মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। তবুও কাঁপা কাঁপা গলায় বললাম, সে তো এখন বাসায় নেই। জামাল, তুমি সব রুম চেক করে দেখো তো, খুঁজে পেলে কলার চেপে ধরে নিয়ে আসবে।
আসবে। তারপর ওনার সাথে থাকা কনস্টেবল আমাকে খোঁজার জন্য বিভিন্ন রুমে চেক করতে লাগলো। বাথরুম চেক করে দেখলো, আমার রুমে এসে চেক করে দেখলো, রান্নাঘর থেকে শুরু করে সব চেক করে দেখলো। শেষে কোথাও আমাকে না পেয়ে কনস্টেবল আবার অফিসারের কাছে চলে গেল। অফিসারের সামনে এসে বলল, স্যার পুরো রুম চেক করেছি, কোথাও ওনাকে পেলাম না। তারপর পুলিশ অফিসার বলল, শুনুন, মুন্না ঘরে আসলে বলবেন থানায় যেতে। আমার যদি আবার ওকে অ্যারেস্ট করতে আসতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। বলেই পুলিশ অফিসার চলে গেল। ওনারা চলে যাবার পর মা দরজাটা লাগিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর মা আমাকে খুঁজতে লাগলো। বেলকনিতে এসে দেখে আমার লাশ। কাবিনের টাকা দিতে না পেরে আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম। একে তো আমি বেকার, তার উপর আমার স্ত্রীর এত টাকা কাবিন পরিশোধ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। তাই আমি উপায়ন্তর না দেখে প্রাক্তন স্ত্রীর হাত থেকে বাঁচতে পৃথিবীর মায়া ত্যাগ করলাম। মা আমার লাশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হ্যালো ভিউয়ার্স, কাবিন অবশ্যই নারীর অধিকার, আমরাও কাবিনকে সমর্থন করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে কাবিনের টাকা পরিশোধ করা একজন পুরুষের পক্ষে কতটা কষ্টের সেটা যে ভুক্তভোগী সেই জানে। তাই বিয়ের সময় কাবিন নির্ধারণের ক্ষেত্রে সজাগ থাকা উচিত। আর আপনার বিয়েতে কত টাকা কাবিন দিয়েছেন সেটা লিখে জানান। আমাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল। ধন্যবাদ।